Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন দুগ্ধের গুণগত মানের ওপর রীতি অনুসারে পরিশুদ্ধ দুগ্ধ উৎপাদনের কার্যকারিতা সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর চৈতালি চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, দুগ্ধ রসায়ন বিভাগ, দুগ্ধ প্রযুক্তি অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন দুগ্ধের গুণগত মানের ওপর রীতি অনুসারে পরিশুদ্ধ দুগ্ধ উৎপাদনের কার্যকারিতা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ প্রযুক্তি অনুষদের দুগ্ধ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর চৈতালি চক্রবর্তী আমাদের সাথে রয়েছেন। ডক্টর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমিও ধন্যবাদ জানাই রেডিও কলকাতাকে আমাকে এই বিষয়ের উপর বলতে দেওয়া হয়েছে বলে। খুবই ইন্টারেস্টিং টপিক। হ্যাঁ, আজকের যে বিষয়টা দুগ্ধের গুণগত মানের উপর রীতি অনুসারে পরিশুদ্ধ দুগ্ধ উৎপাদন, তাই তো, এবং এর কার্যকারিতা। হ্যাঁ, তো আমরা প্রথমে যদি এটা বুঝতে পারি যে পরিশুদ্ধ দুগ্ধ, ক্লিন মিল্ক প্রোডাকশন, এটা কি একটু যদি বলেন। হ্যাঁ, এই পরিশুদ্ধ দুগ্ধ উৎপাদনের ওপর এখন খুব বেশি একটা ক্রেজ চলছে। আমরা সবাই এই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি যাতে করে আমরা খুব ভালো গুণগত মানের দুধ পেতে পারি। এবং সেটা গ্রাম বাংলার যে আমাদের চাষি বন্ধুরা আছে তাদের যদি আমরা হেল্প পাই তাহলে কিন্তু আমরা এই জিনিসটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। তো প্রথমে বলতে গেলে এই ক্লিন মিল্ক প্রোডাকশন সেটা প্রধানত আমরা যে পশু থেকে দুধটা পাচ্ছি সেই গবাদি পশুর হাইজিন, দুধ যিনি দোয়ান সেই ভদ্রলোকের হাইজিন, তারপরে দুধ দোয়ানোর যে পদ্ধতি সেটা যদি হাইজিন মেনটেন করে হয়, তারপরে যন্ত্রপাতি বাসনপত্র যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হাইজিন, তারপরে উৎপাদন প্রক্রিয়া যেটা তার হাইজিন, সমস্ত কিছুর উপর নির্ভরশীল। এবং এই ক্লিন মিল্ক প্রোডাকশন প্র্যাকটিস যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের দুধের গুণগত মান উন্নীত হবেই হবে, এটুকু আমি একদম অ্যাসিওর হয়ে বলতে পারি। আচ্ছা আচ্ছা, তো এই যে বিভিন্ন ভাবে তো দুধটা তো নষ্ট হতে পারে, তো সেটার কি কি রকমের পথ রয়েছে, কোন কোন পথে এই খারাপ হয়ে যেতে পারে সেগুলো জানতে পারলেই তো আমরা আটকাতে পারবো। হ্যাঁ, অবশ্যই। আমরা জেনারেলি দেখতে পাচ্ছি যে ক্লিন মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে দুধটা তো আমরা পাচ্ছি খাটাল থেকে, মিল্ক শেড। সেখানে যে পশু রয়েছে সেই পশু খাবার খাচ্ছে, সেই খাবারের কিছু অংশ কিন্তু চারিদিকে পড়ে থাকছে, সেখান থেকে আমাদের কি হচ্ছে সংক্রমণ ছড়াতে পারে।
আবার যে মাটি, যে জল ব্যবহার হচ্ছে, আশেপাশের পরিবেশ, যিনি দুধ দোয়াচ্ছেন তার যদি অপরিচ্ছন্নতা থাকে, তারপরে পশুর স্বাস্থ্য যদি ঠিক মতো না দেখা হয়, রেগুলার চেক আপ না করা হয়, বা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, বা যে সমস্ত বাসনপত্র ব্যবহার করছি আমরা সেগুলোকে রেগুলার ধোয়া বা স্যানিটাইজ করা, এগুলো যদি না হয় তাহলে কিন্তু এই সংক্রমণটা চলে আসছে। এইগুলো যদি আমরা আটকাতে পারি, এগুলোকে আমরা বলি সিসিপি বা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, মানে এই জায়গাগুলো যদি আমরা আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের দুধের গুণগত মান অনেক অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, কারণ গুণগত মান যদি বেড়ে যায় তাহলে আমরা সঠিক দামটা পাবো, তাই তো? অবশ্যই সঠিক দাম হুম, পাবো আমরা। বিদেশে দুগ্ধজাত পদার্থ যেগুলো দ্রব্য, হুম, সেগুলোকে দ্রব্য। বিক্রি করতে আমাদের সুবিধা হবে, কারণ তাদের একটা রেগুলেশন থাকে, হ্যাঁ, একটা কাউন্ট, এত কাউন্ট হতে হবে বা এত অ্যাসিডিটি হতে হবে। এইগুলো হুম, তো আমাদের যদি ব্যাকটেরিয়াল কাউন্ট বেড়ে যায় তাহলে কি হচ্ছে, আমরা সেইটা আর বিক্রি করতে পারবো না। যেহেতু আমাদের আমরা সবাই জানি যে ভারত দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে এখনো পর্যন্ত, সুতরাং আমাদের হুম। দুধ প্রচুর রয়েছে। হ্যাঁ, তো আমরা চাই যাতে দুধটা আরো ভালো গুণগত মান হোক, যাতে করে আমরা এটা বিদেশেও রপ্তানি করতে পারি। আচ্ছা, তাহলে এই যে ক্লিন মিল্ক প্রোডাকশন, এটার যে গুরুত্ব রয়েছে, তো এটা নিয়ে যদি একটু আলোচনা করেন আমাদের সাথে। হ্যাঁ, এইটা হচ্ছে যে মানুষের এখন স্বাস্থ্য সচেতনতা বোধ খুব বেড়ে গেছে, তাই ঠিক। মানুষ কিন্তু যে কোনো ভাবেই চাইছে যে খুব ভালো গুণগত মানের দুধ এবং দুধের প্রক্রিয়াজাত পদার্থ গ্রহণ করবে। এবং সেটা দেখবেন এখন ব্র্যান্ডেড একটা কথাটা যেন খুব বেশি ছড়িয়ে পড়েছে চারিদিকে। তো সেই দিক থেকেও কিন্তু আমাদের অনেক সচেতন হতে হবে, না হলে হয়তো এর পরবর্তীকালে এমন হবে যে অনেক বাইরের কোম্পানি হয়তো এসে যাবে, আমাদের দেশ হয়তো দুধ উৎপাদন করেও আর বিক্রি করতে পারবে না। তাদের এই শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে গুণগত মান কমে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে যেটা, যদি আমরা ক্লিন মিল্ক প্রোডাকশন করি তাহলে আমাদের দুধের যে স্টোরেজ লাইফ, কিপিং কোয়ালিটি যাকে বলে, অনেক বেড়ে যাবে। মানে আমি দুধটাকে যদি 4°C রাখি, যতক্ষণ থাকার কথা তার থেকে অনেক বেশি সময় ভালো অবস্থায় থাকবে। এবং চাষি বন্ধুরা বেশি দাম পাবেন যেহেতু দুধের কোয়ালিটি বেশি। এবং অস্বাস্থ্যকর নোংরা দুধ হলে নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে, সেগুলোর থেকে বাঁচা যাবে। তারপরে ভালো গুণগত মানের দুগ্ধজাত খাদ্য পাওয়া সম্ভব হবে। এবং অনেক দূর পর্যন্ত যদি ট্রান্সপোর্টেশন করে গাড়ি করে নিয়ে যাওয়া হয়, তা আমাদের রেফ্রিজারেশন কস্ট লাগে, মানে আমাদের ঠান্ডা দুধ নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে যদি আমার গুণগত মান ভালো হয় তাহলে কিন্তু কিছুটা পর্যন্ত ট্রান্সপোর্টেশন আমাদের এই রেফ্রিজারেশন ছাড়াই কন্টেনারে করে নিয়ে যাওয়া সম্ভব হবে, যেটা আমরা শীতকালে করতে পারি, গরমকালে তো পারি না। তো সেটাও কিন্তু সম্ভব হবে যদি আমার প্রথমেই দুধের গুণগত মানটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তো তাহলে পরিষ্কার দুধ উৎপাদনের ক্ষেত্রে কোন কোন ব্যবস্থা আমাদের নেওয়া উচিত? আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেগুলোর মধ্যে প্রথমেই আসছে যে অ্যানিমাল ম্যানেজমেন্ট, মানে যে গবাদি পশুকে আমি থেকে আমি দুধ পাচ্ছি তার কিন্তু হুম, ম্যানেজমেন্ট দরকার। মানে কিরকম, যে খাটালটা আছে সেখানে কোনো রকম যেন সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এরকম কিছু না থাকে। মানে কাদা, মলমূত্র, খাবারের অংশ, এগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। এবং ড্রেনেজের ব্যবস্থা, যে জলটা খালো বা মূত্র বের হলো, ইউরিন, সেটা এটা যাতে বেরিয়ে বেরিয়ে চলে যায় যাবে। ড্রেন দিয়ে। হ্যাঁ, হাওয়া চলাচল করতে পারে এবং লাইটের সুবন্দোবস্ত থাকে। এবং যদি বায়োগ্যাস প্ল্যান্ট থাকে কোনো ফার্মারের কাছাকাছি, তাহলে সেই মলমূত্র এবং পশু খাদ্যাবশেষ সেখানেও ফেলা যেতে পারে এবং পরিবর্তে তারা কিন্তু বায়োগ্যাসও পেয়ে যাবে। এটা হলো এছাড়া খাবার ক্ষেত্রে মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ খাবার যদি খাওয়ানো হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। আর দুধ দোয়ানোর 1 ঘন্টা আগেই খাওয়ানোটা
শেষ করে ফেলতে হবে, মানে 1 ঘন্টা আগে খাওয়া শেষ, তার 1 ঘন্টা পরে দুধ দোয়ানো হবে। আর যদি আমি পশুর স্বাস্থ্যর কথা বলি, তাহলে রুটিন একটা চেক আপ করতে হবে গবাদি পশুদের। ভেটেরিনারি যে ডক্টররা রয়েছেন তাদের দিয়ে, ধরুন টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস এগুলোর কোনো সংক্রমণ আছে কিনা। তারপরে রোগগ্রস্ত যদি কোনো পশু হয় তাদের চিকিৎসা করে আলাদা শেডে রাখতে হবে, যাতে করে ওইখান থেকে অন্য পশুদের মধ্যে না ছড়িয়ে পড়ে। এবং গবাদি পশু স্তনের চেক আপ করতে হবে প্রায়ই, যাতে কোনো ক্ষত বা মাস্টাইটিস ইনফেকশন না হয়ে থাকে। কারণ মাস্টাইটিস ইনফেকশন হলে আমাদের কি হয়, সোমাটিক সেল আছে সেটা বেড়ে যায়, প্রায় 2 লাখের কাছাকাছি এসে যায়, যেটা 1 লাখের কম থাকার কথা। তো এইটা হলে যেটা হয়, মাস্টাইটিস ইনফেকশন হলে পিএইচ দুধের বেড়ে যায়। তো সেই কারণে এই মাস্টাইটিস ইনফেকশনটা যাতে না হয় সেই কারণে আর কি আমাদের রেগুলার একটা চেক আপ করাতে হবে। এবং ভ্যাকসিনেশনের ব্যবস্থা রাখতে হবে। এবং সেই ভ্যাকসিনেশন হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হতে পারে, অ্যানথ্রাক্স হতে পারে, এইগুলো যাতে না হয় সেইগুলোর জন্য রুটিন মাফিক ভ্যাকসিনেশন করাতে হবে। এরপর যেটা হচ্ছে যে দুধ দোয়ানোর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যিনি দুধ দোয়ান তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, মানে তার চুল কেটে নখ কেটে আসতে হবে, পরিষ্কার জামা পরতে হবে, হাত সাবান দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে তারপরে করতে হবে, ক্যাপ পরতে হবে মাথায়, মুখে মাস্ক পরতে হবে, তারপরে সে যাবে। এবং পশুরও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। এবার যদি আমরা বলি যে খুব ভালো গুণগত মান বা হাই কোয়ালিটি দুধ লাগবে, তাহলে কিন্তু গবাদি পশুর পরিষ্কার পরিচ্ছন্নতাটা সবচেয়ে বেশি দরকার। এবং সেক্ষেত্রে তার থাই বা স্তন, বাত এগুলোকে হালকা গরম ঈষদুষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে তারপরে টাওয়েল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে। এবং বাচ্চাকে দুধ দোয়ানোর আগে 10 থেকে 20 সেকেন্ড একটা স্টিমুলেশন করতে হবে। তারপরে এই যে ওয়াশিং করলাম আমি বাটের এবং স্তনের, সেখান থেকে যে দুধ দোয়ানো হলো সেই পুরো সময়টা 8 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং স্তনের সাইডে সাইডে অনেক সময় লোম থাকে, সেইগুলোকে আমরা বলবো যে ক্লিপ দিয়ে আটকে দিতে। এবং দুধ দোয়ানোর পর গবাদি পশুকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখলে কি হয়, সোমাটিক সেল কাউন্ট কম হয়, যেটা আমাদের ক্ষেত্রে একটা ভালো জিনিস, মানে আমার দুধের মধ্যে কাউন্টটা কম আসবে। আর যে সমস্ত পাত্রে দুধ দোয়ানো হবে সেগুলোকে পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করতে হবে, যে ডিটারজেন্ট গুলো কিন্তু বিষাক্ত নয়, মানে নন টক্সিক হতে হবে। টিপল ব্যবহার করা যেতে পারে। আর সেই বাসনগুলো ধোয়ার পরে উল্টে রাখতে হবে, যাতে করে জলটা পুরো ঝরে যায়, পরবর্তীকালে এই জলটা না থাকে, পুরো শুকিয়ে যায়। এবং দুধের স্টোরেজ এবং ট্রান্সপোর্টের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মানে ধরুন আমি নিয়ে যাচ্ছি দুধ, সেক্ষেত্রে কিন্তু ক্যান লাগবে। সেক্ষেত্রে আমি তো বালতি করে নিয়ে যেতে পারবো না, তাহলে তো আমার আবহাওয়ার মধ্যে পুরো পরিবেশের মধ্যেই ওটা থেকে গেল, তাহলে পরিবেশ থেকে আমার যেটা হচ্ছে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। আর যেটা হচ্ছে যে এই যে মিল্কিং করা হলো তার 2 ঘন্টার মধ্যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে দুধকে রাখতে হবে। মানে 2 ঘন্টার মধ্যে 4 ডিগ্রি, সঙ্গে সঙ্গেও করা যায়, কিন্তু 2 ঘন্টার মধ্যে হলে সেটা ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় পাওয়া যাবে। হ্যাঁ, তার থেকে বেশি নয়। তার থেকে বেশি রাখলে সেটা খারাপ হয়ে যেতে পারে। খারাপ হয়ে যাবে, হ্যাঁ। আমরা এই যে বললাম, এই যে আদার এবং টিট, মানে হচ্ছে স্তন এবং বাত, এগুলো যে পরিষ্কার করা হবে, এই পরিষ্কার যে ঈষদুষ্ণ জলে পরিষ্কার করা হয়, আবার ডিসইনফেক্টেন্ট দিয়েও কিন্তু পরিষ্কার করা হয়। আচ্ছা, এই যে পরিষ্কার করা হচ্ছে এইটাকে বলে টিট ডিপ। একটা ছোট্ট পাত্র পাওয়া যায়, তার মধ্যে সলিউশনটা থাকে ডিসইনফেক্টেন্ট, এবং তার মধ্যে টিটটাকে ডুবিয়ে দেওয়া হয় দুধ দোয়ানোর পরে। হ্যাঁ, তো এই টিট দিয়ে
আগে এবং পরে দুবারই করে দিলে তাহলে কি হচ্ছে, ক্লিন হয়ে গেল। এবং সেই স্যানিটেশন যে হচ্ছে, এই যে পরিষ্কার রাখা হচ্ছে, সেটা কি কি দিয়ে করা যেতে পারে? অনেক কিছু দিয়েই করা যেতে পারে। তার মধ্যে যেমন আয়োডোফোর সলিউশন আছে, যেটা 0.1 থেকে 1% অ্যাভেলেবেল আয়োডিন দিয়ে তৈরি করা হয়। সোডিয়াম হাইপোক্লোরাইট আছে, যেটা 4% সলিউশন ব্যবহার করা হয়। আবার কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড আছে, যেটা 100 ppm to 400 ppm আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান। রচনা ও সুর পূর্ণচন্দ্র সামন্ত, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। দুধ চাই গো, দুধ চাই, দুধ চাই গো, দুধ চাই গো, দুধ চাই, দুধ চাই গো, দুধ চাই গো, দুধ চাই, দুধ চাই গো, পরিচ্ছন্ন আর পুষ্টিকর দুধ চাই গো, দুধ চাই গো, দুধ চাই, দুধ চাই গো, পরিচ্ছন্ন আর পুষ্টিকর দুধ চাই গো। ভালো দুধের একটি মন্ত্র শুদ্ধিকরণ তাই গো, দুধ চাই গো, দুধ চাই, দুধ চাই গো। ক্লিন মিল্ক ভালো থাকে অনেকটা সময়, ব্যাকটেরিয়ায় অল্পে দুধের হয় না অপচয়। ক্লিন মিল্ক ভালো থাকে অনেকটা সময়, ব্যাকটেরিয়ায় অল্পে দুধের হয় না অপচয়। পরিশুদ্ধ দুধ হাইজেনিক মিল্ক চাই যেন পাই গো, পরিশুদ্ধ হাইজেনিক মিল্ক চাই যেন পাই গো। দুধ চাই গো, দুধ চাই, দুধ চাই গো। দুধ দোহনে যাও, দোহনে শুচি শুদ্ধ হয়ে, দুধ দোহনে যাও, দোহনে শুচি শুদ্ধ হয়ে, গোবাসস্থল থাকে সুনির্মল, গরুগুলো রেখো ধুয়ে। দুধ দোহনে যাও, দোহনে শুচি শুদ্ধ হয়ে, গোবাসস্থল থাকে সুনির্মল, গোবাসস্থল থাকে সুনির্মল, গরুগুলো রেখো ধুয়ে। আনহাইজেনিক দুগ্ধে নানান, আনহাইজেনিক দুগ্ধ নানান রোগ ব্যাধির জনক, দুগ্ধজাত পণ্য ভয়ঙ্কর বিপদজনক। আনহাইজেনিক দুগ্ধ নানান রোগ ব্যাধির জনক, দুগ্ধজাত পণ্য ভয়ঙ্কর বিপদজনক। দুধের যন্ত্রপাতি বাসন পাত্র, দুধের যন্ত্রপাতি বাসন পাত্র ধৌত ডিটারজেন্টে, পরিশুদ্ধ দুগ্ধ রেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, পরিশুদ্ধ দুগ্ধ রেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। নিরোগাধীর ক্লিন মিল্ক চাই, দুগ্ধজাত চাই গো, নিরোগ গাভীর ক্লিন মিল্ক চাই, দুগ্ধ
এত চাই গো দেশ বিদেশে বিপণনে, দেশ বিদেশে বিপণনে অর্থ অঢেল পাই গো। দুধ চাই গো দুধ চাই, দুধ চাই গো দুধ চাই গো দুধ চাই, দুধ চাই গো পরিচ্ছন্ন আর পুষ্টিকর দুধ চাই গো। ভালো দুধের একটি মন্ত্র শুদ্ধিকরণটাই গো, ভালো দুধের একটি মন্ত্র শুদ্ধিকরণটাই গো। দুধ চাই গো দুধ চাই, দুধ চাই গো দুধ চাই গো দুধ চাই, দুধ চাই গো দুধ চাই গো দুধ চাই, দুধ চাই গো। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এই বিষয়ের উপর একটি গান। রচনা ও সুর পূর্ণচন্দ্র সামন্ত, সহযোগিতায় পূর্বাশা সামন্ত, তবলায় এই যে বিভিন্ন রকমের যে মিল্কিং প্রসেস রয়েছে সেটাগুলো যদি আলোচনা করেন এবং সব থেকে ভালো কোনটা হবে সেটাও যদি বলবেন। 4 ধরনের মিল্কিং প্রসেস জেনারেলি ব্যবহার করা হয়। তার মধ্যে হচ্ছে ফুল হ্যান্ড মিল্কিং, স্ট্রিপিং, নকলিং অ্যান্ড মেশিন মিল্কিং। এই 4 ধরনের মধ্যে যদি আমরা মেশিনে যাই, মানে মেশিন মিল্কিং পদ্ধতি করি, তাহলে হাইজিন বেশি মেনটেন করা যায়। যদিও কোনো সময় দেখা যায় যে ব্লাডটা চলে আসছে, মানে প্রেসারটা দিয়ে বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ব্লাড না চলে আসে মেশিন মিল্কিং এ। না হলে কিন্তু কন্টামিনেশন কিন্তু খুব কম হয় যদি আমি মেশিন মিল্কিং অ্যাপ্লাই করতে পারি। আর যদি মেশিন মিল্কিং এর ব্যবস্থা না থাকে তাহলে ফার্মাররা ফুল হ্যান্ড মিল্কিং করুক, কারণ সেটাও ভালো। খালি নাকলিংটা করা উচিত নয়, কারণ হচ্ছে নাকলিং এ আমাদের বুড়ো আঙ্গুলের হাড়টা ইউজ হয়, মাঝের যে হাড়টা, সেই হাড়ের জন্য কিটে একটা ক্ষত বা একটা ব্যথা হয়ে যায়। সেজন্য নাকলিংটা আমি বারণ করব করতে, বাকি করা যেতেই পারে। সব থেকে ভালো হবে কোনটা? যদি মেশিন মিল্কিং করার অপশন থাকে, যে মেশিন আছে, তাহলে মেশিন মিল্কিং, না হলে ফুল হ্যান্ড মিল্কিং। মানে যেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে দুগ্ধ উৎপাদন করতে হয় সেক্ষেত্রে মেশিনটা ব্যবহার করাই ভালো, হ্যাঁ, তাই তো? মেশিন মিল্কিংটাই ভালো। হ্যাঁ, এতে করে সময়টাও বাঁচবে, আবার এদিকে তো 2 ঘন্টার মধ্যে সময়টাও যদি বাঁচবে। সেটা রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ, নাহলে নষ্ট হয়ে যাবে। অবশ্যই। আচ্ছা, এই যে আপনি বলছেন যে ক্লিন মিল্ক প্রোডাকশন, তো এটার ক্ষেত্রে সব থেকে কত পরিমাণে ব্যাকটেরিয়াল লোড নিতে পারবে? এই ক্লিন মিল্ক প্রোডাকশনে আমি 1994 এ একটা রিসার্চ হয়েছিল, কর্নার করেছিলেন, এবং সেখানে আমি দেখলাম যে যদি কাউ ক্লিন থাকে, এনভায়রনমেন্ট ক্লিন থাকে এবং ইউটেন্সিল মানে বাসনপত্র ক্লিন থাকে, মানে এভরিথিং ক্লিন, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রেশ দুধের কাউন্ট হচ্ছে 4000 ব্যাকটেরিয়াল কাউন্ট। 24 ঘন্টা পরেও সেটা থাকছে 4000। ঠিক আছে, এবার সেকেন্ড অপশন হচ্ছে কাউ ক্লিন, কিন্তু নোংরা হচ্ছে এনভায়রনমেন্ট এবং বাসনপত্র। তাহলে প্রথমেই ফ্রেশ যে মিল্ক তার কাউন্ট হচ্ছে 39,000, 4000-এর জায়গায় বেড়ে গিয়ে হলো 39,000, এবং 24 ঘন্টা পরে হচ্ছে 88,000। অনেকটাই বেশি, অনেকটা বেশি। আর যেটা হচ্ছে যদি সমস্ত কিছু নোংরা হয়, মানে কাউ ক্লিন করা হয়নি, এনভায়রনমেন্ট এবং বাসনপত্র ক্লিন করা হয়নি, নোংরা, তাহলে প্রথমেই কাউন্ট আসছে 1,36,000, যেটা 24 ঘন্টা পরে হচ্ছে 2,82,000। তাহলে কোথায় 4,000 আর কোথায় 1,36,000, যেটা 24 ঘন্টা পরে হয়ে যাচ্ছে 2,82,000। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের চাষি ভাইরা যদি তাদের হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই ক্লিন মিল্ক প্রোডাকশন করাটাও খুব বেশি শক্ত হবে না, এবং আমরা খুবই ভালো কোয়ালিটির দুধ উৎপাদন করতে সক্ষম হব। আচ্ছা আচ্ছা, এই যে খারাপ কোয়ালিটির যে দুধ, এটা থেকে যদি আমরা প্রোডাকশন করি এবং সেখান থেকে
বিভিন্ন দ্রব্য তৈরি করি, সেটা তো গুণগত মানটা অনেক খারাপ হবে, তাই তো? গুণগত মান খারাপ হবে, অনেক সময় দুধটা কেটে যাওয়ার জন্য অ্যাডাল্টারেশন করা হচ্ছে, সেই হুম অ্যাডাল্টারেশন মানে ভেজাল মেশানো হচ্ছে, তাহলে সেটা হুম আরো গুণগত মান খারাপ করে দিচ্ছে। যেমন দুধে অ্যাসিডিটি বেড়ে গেলে আমরা কি করছি, নিউট্রালাইজার দিয়ে দিচ্ছি, সোডিয়াম হুম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটও দিচ্ছি। তো সেইগুলো দিলে হচ্ছে কি আমাদের শরীরে ক্ষতি হবে সেটা খেলে। হ্যাঁ, তো হুম। সেই কারণে আর কি আম, একেবারেই এগুলো করা উচিত নয়। হ্যাঁ, এবং আমরা যদি সক্ষম হই দুধ উৎপাদন করতে ভালো গুণগত মানের, তাহলে কেন এগুলো করব? আচ্ছা, তাহলে এই যে দুধ উৎপাদন মানে ক্লিন মিল্ক প্রোডাকশন, এর সঙ্গে যে আমাদের দুধের যে গুণগত মান, এর যে সম্পর্কটা কেমন রয়েছে? ক্লিন মিল্ক প্রোডাকশন যদি আমরা প্র্যাকটিস করতে পারি রেগুলারলি, তাহলে হুম সেটা প্রমাণ করেছে যে অনেক ভালো গুণগত মানের দুধ আমরা উৎপাদন করতে পারবো ফার্মার্স লেভেলেই, মানে চাষিদের মাধ্যমেই কিন্তু তৈরি হবে খুব ভালো দুধ। এবং দুধের অ্যাসিডিটি বেড়ে যে দুধ কেটে যায় এবং অ্যাডাল্টারেশন হয়, সেই সম্ভাবনা কমে যাচ্ছে। মাইক্রোবায়োলজিক্যাল কাউন্ট যেটা মানে মাইক্রোব জন্মাচ্ছে সেটা কমে যাচ্ছে। ফলে গুণগত মানকে আমরা খুবই ভালো রাখতে পারছি। আর গুণগত মান ভালো রাখার জন্য আমাদের এই গবাদি পশুর হ্যান্ডলিং থেকে শুরু করে একেবারে প্রসেসিং এবং আলটিমেটলি ট্রান্সপোর্টেশন টু দা কনজিউমার্স, মানে আমরা যে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি খাবার, পুরোটাই একটা হাইজিন মেনটেন করছে, মানে এত ভালো কোয়ালিটি আমরা পেতে পাচ্ছি। এবং সেটা রপ্তানি করার পর্যন্ত দুগ্ধজাত পদার্থ সম্ভব হচ্ছে। ফলে শুধুমাত্র কয়েকটা ছোট ছোট 4-5টা স্টেপ করলেই কিন্তু আমরা এটা করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আমাদের অনুষ্ঠানে আমরা অনেকটা এগিয়ে গেছি। তো আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যদি একটু সংক্ষেপে আরেকবার সংক্ষিপ্ত আকারে বুঝে নিই। তো আমরা চাইছিলাম যে দুধের গুণগত মানটাকে বজায় রেখে পরিশুদ্ধ দুগ্ধ উৎপাদন করব, তাই তো? হ্যাঁ, তো হ্যাঁ, এর জন্য আপনি বলছিলেন যে একদম যারা প্রাণীপালক বন্ধুরা রয়েছেন, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচার মেনটেন করা, তাই তো? এগুলি খুব হ্যাঁ। গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে শেষের দিকটা আমরা বেশি পরিমাণে লাভটা দেখতে পারবো, তাই তো? অবশ্যই। যদি সংক্ষেপে বলেন যে কেমন ভাবে আমাদের কৃষক বন্ধুরা মানে হাতে কলমে যারা কাজ করছেন, আপনারা তো প্র্যাকটিক্যালি সেগুলোকে মানে প্রশিক্ষণ যখন দেন আপনাদের ইউনিভার্সিটিতে, সেগুলো দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, যদি আমাদেরকে গল্প হুম। করে বুঝিয়ে দেন অল্প কয়েক মিনিটের মধ্যে। আচ্ছা, হুম। এইটা আমি বলবো সংক্ষেপে শেষে, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। চাষি ভাইরা আপনারা এগিয়ে আসুন, আপনারা ট্রেনিং করুন, আপনারা শিখুন, আপনারা জানুন, আমাদের ইউনিভার্সিটিতে দরকার হলে আসুন, এসে শিখে যান। কারণ হচ্ছে আমরা চাই আমাদের ভালো দুধ তৈরি করার ক্ষমতা রয়েছে, আমাদের গরুরা যথেষ্ট ভালো সুস্থ স্বাভাবিক যদি থাকে ভালো দুধ দিতে পারবে। এবং আমরা আলটিমেটলি কি হবে, আপনারা বেশি দাম পাবেন, আমরা ভালো দুধ পাবো, পুরো সমস্ত কনজিউমাররা ভালো দুধ পাবে, যেটার জন্য সবাই চাইছে। এই সুস্থ ও পরিষ্কার গবাদি পশু দুধ দোয়ানো হলে আমরা কিন্তু দুধের গুণগত মান বাড়াতে পারবো। এবং যে আহ, খাটাল আছে সেটা পরিষ্কার রাখতে হবে। এবং হুম। সচেতনতা ক্যাম্প এবং ট্রেনিং প্রোগ্রাম যত বেশি করা যাবে ততই আমরা ভালো মানযুক্ত দুধের প্রোডাকশন বাড়িয়ে তুলতে পারবো। কারণ আমাদের অনেক অনেক চাষি ভাইরা এই ট্রেনিং করে উপকৃত হবেন এবং তারা কিন্তু আশা করব সেই দিকেই এগিয়ে যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ক্লিন মিল্ক প্রোডাকশনের উপর একটা স্কিম করেছেন, যেখানে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। বর্তমানে অ্যানিমাল হাজবেন্ডারি, ডেয়ারিং অ্যান্ড ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে এটা আছে। এবং এই ট্রেনিং এর মাধ্যমে ফার্মাররা যাতে ক্লিন মিল্ক প্রোডাকশন করতে উৎসাহিত হয় তার চেষ্টা করা হচ্ছে। এবং যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আশা করব আগামী 5 বছরের মধ্যে এটা সম্পূর্ণরূপে ছড়িয়ে যাবে চারিদিকে এবং আগামী 5 বছরের মধ্যেই ইন্ডিয়া খুব ভালো গুণগত মানের দুধ প্রোডাকশন করতে সক্ষম হবে। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয় আপনার থেকে জেনে অনুষ্ঠান শেষ করব। আপনারা প্র্যাকটিক্যালি কাজটা করার সময় দেখতে গিয়ে কৃষক বন্ধুদের মধ্যে কোন কোন দিকে অবহেলা দেখতে পাচ্ছেন, মানে যেখান থেকে তাদের দুধের গুণগত মানটা খারাপ হয়ে যাচ্ছে, এবং সেদিক থেকে সচেতন হতে পারি আমরা সবাই। আহ, সেটা হচ্ছে একটা হচ্ছে ওই মিল্ক শেড পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থা, আলো হুম বাতাস হুম দরকার। আমাদের বাড়িতে যেমন দরকার তেমন তাদেরও দরকার, এইগুলো একটা।
তারপরে হুম, যে কাঠের বাতে ইয়েতে ওরা খাবার দিচ্ছে সেটা পরিষ্কার করা। হ্যাঁ, জেনারেলি তো কাঠের ওটাতেই দেয়, তো সেটা হুম, পরিষ্কার করা। তারপরে গবাদি পশুকে প্রতিদিন পরিষ্কার করে টিপ ডিপ যেটা বললাম ডিসইনফেক্ট্যান্ট দিয়ে করে হুম, তারপরে হুম, যদি দুধ দোয়ানোর প্রসেসটা আর কি সেইভাবে করে, বা রেগুলার ভেটেরিনারি ডক্টরের ইয়েতে থাকে যে এই প্রবলেম হয়েছে বা যে সমস্ত পশু রোগ হয়ে গেছে তাদেরকে আলাদা রাখার জায়গা আছে কিনা, সেই জায়গায় আলাদা করে রাখা, এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি থাকে তাহলেই অনেকটাই হেল্প হবে। তার মানে এটা খুব একটা কঠিন কোনো বিষয় নয়। কোনো কারণ কঠিন বিষয় না, হ্যাঁ, খুবই হ্যাঁ, হ্যাঁ, সহজ। কারণ আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে থাকতে পছন্দ করি, হ্যাঁ, 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 পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে আমাদের খাবার দাবার আমরা হ্যাঁ, সেটা নিয়ে খাওয়া দাওয়া করি, মানে ঠিক আমাদের মতো করে যদি ভাবতে পারি বিষয়টাকে, আমাদের হ্যাঁ, প্রশ্নটাকে, হ্যাঁ, তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর, সহজ এবং সরল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, খুবই সহজ সরল ব্যাপার, শুধুমাত্র একটু সচেতনতা দরকার। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন। ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম দুগ্ধের গুণগত মানের উপর রীতি অনুসারে পরিশুদ্ধ দুগ্ধ উৎপাদনের কার্যকারিতা, আর এই বিষয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ প্রযুক্তি অনুষদের দুগ্ধ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর চৈতালি চক্রবর্তী। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।